আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি 2026 ব্যাচ। এসএসসি 2026 ব্যাচ আপনারা যারা উচ্চতর গণিতের স্টুডেন্ট আছেন আপনারা অতি শীঘ্রই কিন্তু একটা ক্লাস পাইছেন অলরেডি। আমার বীজগাণিতিক রাশি নামক অধ্যায়টা বিগত বছরগুলোতে কোন ধরনের সৃজনশীল আসছে বা কোন কোন টপিক থেকে আসলে আসতে পারে সেটা কিন্তু আলোচনা করছিলাম। তো আজকে আমি আলোচনা করব সপ্তম অধ্যায় অসীম ধারা। এই ধারা নামক অধ্যায়টি থেকে আপনাদের বিগত বছরগুলোতে কোন ধরনের প্রশ্ন আসছে বা আসতে পারে সৃজনশীলে, সে বিষয়টা আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমি একটা সৃজনশীল আপনাদেরকে সলভ করে দেখাবো, এন্ড এরপর শুধু ওইটার নিয়মে আমরা প্র্যাকটিস করতে থাকবো। তো প্রশ্নটা আসলে একদম তুললে কেমন হয়, প্রশ্ন একদম আমি তুলবো না, ভালো একটা সৃজনশীল আপনাদেরকে আমি দেখাবো। আপনাকে একটা ধারা দিচ্ছে এরকম 1 প্লাস 4x minus 1 e to the power minus 1, 4x minus 1 e to the power minus 2, 4x minus 1 e to the power minus 3 ডট ডট এরকম। এটা একটা অসীম ধারা। এই যে অসীম ধারাটা আপনাকে দিছে, ক নম্বর প্রশ্নের মধ্যে আপনাকে বলছে কি যে এই যে ধারাটা আপনাকে দিলাম, এই ধারাটার যদি আপনি x ইকুয়াল 1 বসান, আচ্ছা আমি x ইকুয়াল 1 বসায় দিই, x ইকুয়াল 1 বসাইলে 4x মাইনাস 1 কত হয়, এখানে আপনি x এর জায়গায় 1 বসাইলে 4 ইনটু 1 মাইনাস 1, 4 কে 4 থেকে একবার দিলে হয় 3। তার মানে x ইকুয়াল 1 বসানোর কথা আপনি 4x মাইনাস 1 এর জায়গায় 3 বসাবেন। এটা আমরা 3 বসাবো, এন্ড তাহলে আমাদের ধারাটা আসলে এরকম হবে 3 এর পাওয়ার মাইনাস 1, 3 এর পাওয়ার মাইনাস 2, 3 এর পাওয়ার মাইনাস 3 প্লাস ডট ডট এরকম থাকবে। এন্ড x ইকুয়াল 1 বসানোর কারণে আমার যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা এটা মাইনাসকে ভাঙবো। মাইনাসকে আমি এইভাবে লিখতে পারি 1/3, 1/3 স্কয়ার, 1/3 কিউব এরকম লেখা যায়। এটা লিখছে। এই যে ধারাটা, এই ধারার প্রথম যে পদটা আছে প্রথম পদকে বলা হয় এ। এ প্রথম যে পদটা থাকবে সেটা, এবং এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর অসীম ধারা। ধারা আমাদের দুই ধরনের, একটা সসীম আর একটা অসীম। সসীম ধারা এটা আপনারা সাধারণ গণিতে পড়ছেন, আর উচ্চতর গণিতে অসীম ধারা। যে ধারার কয়টা পদ আছে আপনি বলতে পারবেন সেটা সসীম, আর যেটার কয়টা পদ আছে আপনি বলতে পারবেন না সেটা অসীম। এবং প্রত্যেকটা ধারায় আবার দুই প্রকার করে হয়, একটা হলো সমান্তর আর একটা গুণোত্তর। সমান্তর কোনটা? সম অন্তর, মানে দুই পদের পার্থক্য সবসময় সেম থাকবে। আর গুণোত্তর দুই পদের ভাগফল, মানে প্রথম দুইটা পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই সাধারণ অনুপাত বলা হয়। সাধারণ অনুপাত এটাকে আমাদের আর দ্বারা প্রকাশ করা হয়। আমাদের দ্বিতীয় পদ যদি আমাদের ইউ হয়, তৃতীয় পদ যদি আমাদের ইউ1 হয়, তৃতীয় পদ যদি আমাদের ইউ2 হয়,
এবং এরকম যদি হয়, প্রথম পদ যদি আমাদের এ হয়, তাহলে আমাদের সাধারণ অনুপাত, অনুপাত মানে হচ্ছে আর এর মান, আর হবে আমাদের ইউ ভাগ এ, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, মানে পরবর্তী পদ ভাগ হচ্ছে পূর্ববর্তী পদ। এটা করলে আমি এইখানে যে ভাগফল পাবো এখানেও সেম ভাগফলই পাবো, এবং পরবর্তীতে আমরা আরো সামনে আগে গিয়ে সেখানে আরো অনেক অসংখ্য মানে অনুপাতগুলো পাবো, প্রত্যেকটা অনুপাতের মান সেম হবে। যদি তাই হয় তাহলে সেটা হবে গুণোত্তর ধারা। সাধারণ অনুপাত কত আমাদের, ইউ এর মান হচ্ছে 1/3, আর নিচে কিন্তু আমাদের এর মান, নিচে 1 দেওয়ার কোনো দরকার নাই, তার মানে সাধারণ অনুপাত হচ্ছে আমাদের 1/3। এই সাধারণ অনুপাত জিনিসটা কিন্তু আমার ক নাম্বারে চাইছিল, যে আমি যে ধারাটা দিলাম এই ধারাটার যদি হচ্ছে x = 1 বসাই, তাহলে যে ধারাটি পাওয়া যাবে সেই ধারার কি করো, সাধারণ অনুপাত বের করো। সাধারণ অনুপাত মানে হচ্ছে আর এর মান বের করো। আচ্ছা, খ নম্বরে এখন আমি যাব। খ নম্বরে আমাকে কি বলছে, খ নম্বরে বলছে হচ্ছে x যদি 2 হয়, ক নম্বরে ছিল x = 1, খ নম্বরে বলছে x = 2। আচ্ছা, x = 2 বসাইলে 4x - 1 হয় হচ্ছে 4 × 2 - 1 মানে 7, অর্থাৎ যে কয় জায়গায় আপনার 4x - 1 আছে ওইখানে আপনি 7 বসাবেন, তাহলে আসে হচ্ছে 7 পাওয়ার -1, 7 পাওয়ার -2, 7 পাওয়ার -3 ... এরকম যাবে। এবং এটাকে আমি আর একটু সাজাইলে হচ্ছে এরকম পাই। এটাও একটা আপনার কি হয়, গুণোত্তর ধারা, দেখে বোঝা যায় এটা একটা গুণোত্তর ধারা। তো x = 7 বসাইলে যে ধারাটা পাওয়া যায় সেই ধারার প্রথম 20টা পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এরকম ভাবে কিন্তু যাবে। প্রথম 20টা পদ যোগ করলে যোগফল কত হবে, প্রথম 20টা পদের যোগফল কত হবে মানে সমষ্টি কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার যদি প্রথম 20টা, 10টা, 100টা, 200টা মানে প্রথম n সংখ্যক পদের যোগফল যদি বের করতে বলে, সেক্ষেত্রে আমরা সূত্রটা মনে রাখবো। সূত্র হচ্ছে দুইটা এখানে, একটা হচ্ছে r⁻n - 1 / r-1, আর একটা হতে পারে a1 - r⁻n / 1 - r। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি কি এটা অ্যাপ্লাই করব না হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করব। এবং আপনি এটাও বুঝেন যে এই আমি যেটাই আসলে নির্ণয় করতে যাই না কেন আমার কিন্তু অবশ্যই এর মান লাগবে, আর এর মান লাগবে, মানে এই ধারাটা থেকে আমার এর মান এবং হচ্ছে আর এর মানটা আগে বের করতে হবে, এরপর হচ্ছে আমি সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমি আসলে এইটা অ্যাপ্লাই করব না এইটা অ্যাপ্লাই করব, এইটা বোঝার আগে হচ্ছে আমার যে ওইটা বোঝার জন্য, এটা বোঝার জন্য হচ্ছে আমার আগে এর মান এবং আর এর মান বের করতে হবে। তাহলে এর মান হচ্ছে কত, এর মানে হচ্ছে প্রথম যে পদটা থাকবে সেটা হচ্ছে 1, আর সাধারণ অনুপাত যেটাকে আমরা r দ্বারা প্রকাশ করি, r হচ্ছে আমরা 1/7 লিখতে পারি। এখন এই r এর যে মানটা আছে, r এর এই মানটা আপনি সবসময় মনে রাখবেন, যদি 1 এর তুলনায় ছোট হয় তাহলে আপনি এটা ইউজ করবেন।
আর যদি একের থেকে বড় হয় তাহলে এটা ইউজ করবেন। আর একের সমান হইলে ওটা একটু অন্যরকম হয়, ওটা হবে না। একের সমান যদি হয় তাহলে তো মানে দুইটার ভাগফল সেম, মানে দুইটা সেম জিনিস থাকবে, তার মানে প্রত্যেকটা পদই আপনার সেম জিনিস হবে। এরকম ধারা কিন্তু আসলে হয় না, মানে একের সমান হবে না, আপনার একের থেকে বড় হবে অথবা একের থেকে ছোট হবে। আর যদি একের সমানই হয়, ধরেন যে এই যে ধারাটা হতে পারে 7+7+7+, এটার মধ্যে আর এর মান 1, প্রথম 20টা পদ, তার মানে কি 20 × 7, মানে প্রথম n সংখ্যক পদ, মানে কি প্রত্যেকটা পদকে আপনি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করেন, আপনি an বলতে পারেন। এখানে এখানে আপনি সমষ্টি হিসাবে an বলতে পারেন, মানে আর এর মান যদি 1 এর সমান হয়ে যায়। n মানে প্রথম যে কয়টা পদের সমষ্টি, ওটার সাথে আপনি প্রত্যেকটা পদের যে সংখ্যাটা আছে ওইটা জাস্ট গুণন করলেই হয়ে যাবে। এটা হচ্ছে আর এর মান যদি 1 এর সমান হয়ে যায় সেক্ষেত্রে। আর 1 এর থেকে ছোট হলে এইটা, 1 এর থেকে বড় হলে এইটা। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 রে 7টা খণ্ড করবেন। একটা যেমন একটা মার্কার আছে এখানে, এটাকে আমি 7টা খণ্ড করলে ওই প্রত্যেকটা অংশ কি এই মার্কারের তুলনায় বড় ছোট হবে কিন্তু। তার মানে এই 1 রে 7টা খণ্ড করি, তার মানে ওইটা 1 এর তুলনায় ছোট হবে। আর 1 এর তুলনায় ছোট মানে হচ্ছে আমি এই সূত্র অ্যাপ্লাই করব। তার মানে এর জায়গায় আমি 1 লিখতে পারি, 1 মাইনাস আর এর জায়গায় 1/7, এটার পাওয়ার হচ্ছে আমাদের n। n মানে হচ্ছে আমাদের কয়টা পদের যোগফল, 20টা পদের যোগফল বের করতে বলছে, এবং এটা হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/7। এবার 1 দিয়ে এটাকে গুণ করলে আমাদের এটাই হবে, মানে হচ্ছে 1 মাইনাস 1/7 এর পাওয়ার 20, 1 মাইনাস 1/7, তাহলে হচ্ছে 7 এর পাওয়ার 20 মাইনাস 1/7 এর পাওয়ার 20, আর এই ভাগের জায়গায় আমি গুণন দিব, তাহলে 7 থেকে একবার দিলে হয় 6, 6/7, তাহলে এটা বলে 7/6। এটা দেয় এটা কাটা যাবে, 7 এর পাওয়ার থাকবে 19। তার মানে আপনার অ্যান্সার আসছে 7 এর পাওয়ার 20 মাইনাস 1 ডিভাইডেড বাই 6 ইন্টু 7 এর পাওয়ার 19। এটা হচ্ছে আপনার প্রথম 20টা পদ যোগ করলে যে তা পাওয়া যাবে সবগুলোর যোগফলের সমষ্টি। তাহলে প্রথম একটা নির্দিষ্ট পরিমাণ পদ যদি আপনাকে যোগফল বের করতে বলে সেটা আপনি বের করতে পারবেন। এবার আসি গ নম্বর। গ নম্বরে আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করব, শিখব, এটা আসলে আমাদের সৃজনশীলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বারবার পরীক্ষা আসে, সো আমরা শেখার ট্রাই করব। এখানে যে আমাদের চলক এক্স আছে, তারা বলছে যে এই চলকের উপর এমন কি শর্ত অ্যাপ্লাই করলে এই ধারাটার একটা অসীমতক সমষ্টি থাকবে, সেই শর্তটা বের করতে হবে। এন্ড হচ্ছে সেই সমষ্টি, মানে হচ্ছে অসীমতক সমষ্টিটা বের করতে হবে। তো অসীমতক সমষ্টি যদি হইতে হয়, তাহলে আর এর যে মানটা আছে এটা অবশ্যই 1 এর তুলনায় ছোট হইতে হবে। 1 এর তুলনায় যদি ছোট হয় তাহলে অসমমিতিক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। আর যদি 1 এর সমান হয় বা 1 এর থেকে বড় হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে না। আর এর যদি 1 এর সমান হয় তাহলেও থাকবে না, 1 এর থেকে বড় হইলেও থাকবে না। 1 এর থেকে যদি ছোট হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আর বলতে এখানে কি বোঝায়, এখানে দেখবেন যে এখানে হচ্ছে আপনার 1/4x - 1, এটা আপনার 1 এর থেকে ছোট হইতে হবে, এটাই কিন্তু আপনার আর এর মান।
দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, প্রথম পদ তো এখানে 1, নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই। তো এটা হচ্ছে আপনি কি করবেন, 1/4x - 1। এখানে তারা আরো একটা কথা বলছে, -1 এর থেকে বড় হইতে হবে, -1 এর থেকে বড় হইতে হবে, এটা লেখা আছে বইয়ের মধ্যে। তার মানে 1 এর থেকে ছোট এবং -1 এর থেকে বড় হইতে হবে। আপনি হচ্ছে ও যেহেতু নিচে 4x - 1 আছে, আপনি প্রত্যেকটা জায়গায় 4x - 1 দ্বারা গুণ করবেন, মানে হচ্ছে -4x - 1, এখানে হয় 1, এখানে হয় 4x - 1, এখানে -1 আছে না? আচ্ছা, যেহেতু এখানে মাইনাস আছে, এই মাইনাস দিয়ে যদি আপনি গুণন করে দেন, তাহলে এখানে যেটা এই দিকে হা করা মুখটা আছে সেটা এই দিকে হয়ে যাবে, মানে হচ্ছে, আচ্ছা আপনি এইটুকুকে মাইনাস দ্বারা গুণ করেন, এইটুকুকে আপনি মাইনাস দ্বারা গুণ করেন, -4x + 1, এটা 1, এটা হয় 4x - 1। আপনি একটা একটা নিয়ে কাজ করেন, তাহলে জিনিসটা মনে হয় আর একটু সহজ হয়। তাহলে এইটুকু নিয়ে যদি আমি কাজ করি, এখানে -1 আছে, আমি উভয় পাশে 1 যোগ করব, এখানে হবে 2, আর এখানে হচ্ছে 4x হবে, আর এই মানে হাফের তুলনায় বড় হবে, x এর মানটা হাফের তুলনায় বড় হবে। আবার যদি আপনি এই দুইটা যদি নিয়ে কাজ করেন, তাহলে আপনি উভয় পাশে 1 বিয়োগ করবেন, মানে হচ্ছে -4x, এইটা হচ্ছে আপনার 0 এর সমান, তার মানে x 0 থেকে ছোট হইতে হবে, 0 থেকে ছোট, আর অর্থাৎ 0 এবং হাফের মাঝখানে যে সংখ্যাগুলো আছে ওই মানগুলো গ্রহণযোগ্য হবে না। 0 এবং হাফ এই দুইটার মাঝখানে, এই দুইটা সহ, এই দুইটার মাঝখানে যত সংখ্যা আছে এই সংখ্যাগুলো আপনার গ্রহণযোগ্য হবে না। কিন্তু 0 থেকে ছোট ঋণাত্মক যত সংখ্যা আছে সেগুলো হতে পারে, হাফের থেকে বড় 2, 3, 4, 5 এগুলো হতে পারে, 1 হতে পারে। x এর এই সকল মানের জন্যই হচ্ছে যে ধারাগুলো পাওয়া যাবে, প্রত্যেকটা ধারার জন্যই হচ্ছে আপনার অসীমতক সমষ্টি থাকবে। কিন্তু 0 এবং হাফের মাঝখানে যেমন আপনি 1/3 দিতে পারেন, 1/4 দিতে পারেন, 1/4, এগুলোর জন্য আপনার অসীমতক সমষ্টি থাকবে না x এর মান এগুলোর জন্য। এবং সেই অসীমতক সমষ্টিটা আপনার কত, অসীমতক সমষ্টি নির্ণয় করার ফর্মুলা হচ্ছে s ইনফিনিটি, এটা হয় a / 1 - r। তাহলে a বলতে এখানে প্রথম পদ 1 কে বোঝানো হচ্ছে, তাহলে এখানে 1 আর নিচে হচ্ছে 1 - r, r বলতে 1/4x - 1, 4x - 1, এটা লসাগু নিলে 4x - 1 - 1, তাহলে এটা হবে 4x - 1, আর নিচে হচ্ছে 4x - 2, এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে আমি যে সৃজনশীলটা আপনাদেরকে আমি বোঝাইলাম, এইটা কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে যে বিষয়গুলো এখানে আমি বোঝানোর ট্রাই করছি, এগুলো দিয়ে আমাদের বারবার ম্যাথ আসে। যেমন আপনাদেরকে আমি একটা ম্যাথ দেখাই, এখানে একটা ধারা দিছে
বলছে y = 3 হলে ধারাটি নির্ণয় করা এবং ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করা। সাধারণ অনুপাত মানে হচ্ছে r এর মান নির্ণয়, এটা কিন্তু আপনারা পারবেন। y= হলে ধারাটির প্রথম 10টা পদের সমষ্টি। আপনাদেরকে আমি দেখাইছিলাম প্রথম 20টা পদের সমষ্টি, এখানে চাইছে প্রথম 10টা পদের সমষ্টি। আচ্ছা, y এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা কি বের করো। যাই হোক, এটা কিন্তু আপনারা পারবেন। এরপর আসি আসলে আমি একটা জিনিস খেয়াল করতেছি যে ক খ গ নম্বরে আমি যে ম্যাথগুলো দেখাইছি এগুলোর মধ্যে থেকে বারবার আসতেছে, আপনি প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। তবে আরো একটা জিনিস আপনাদেরকে আমি শেখাবো, এটা ক নম্বরের জন্য আপনাদের আসতে পারে। ক নম্বরের জন্য কি হতে পারে, আসতে পারে। যেমন হচ্ছে 0. এই জিনিসটা, এটা আমি যখন আপনাদের এমসিকিউ ক্লাসটা নিছি তখনও আমি এই জিনিসটা দেখাইছিলাম, এটাকে কিভাবে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হয়। এই মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার বিষয়টা আপনারা ওইটা হচ্ছে এমসিকিউতে ট্রিক অ্যাপ্লাই করবেন। এমসিকিউ এর যে ট্রিকটা ছিল সেটা অ্যাপ্লাই করে আপনি এমসিকিউতে, এমসিকিউ এর ট্রিকটা আমি আবার দেখাই। আপনি হচ্ছে উপরে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় পূর্ণপুনিক এবং এখানে এগুলো বাদ দিবেন, মানে হচ্ছে 0, 1, 2 থাকবে। এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, দশমিকের আগে যেটা আছে সেটা বিয়োগ করবেন, আর দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত কয়টা সংখ্যা, দুইটা নয়, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা নাই, আর মানে হচ্ছে এটা 12/99। এটার অ্যান্সার হয় হচ্ছে 12/99, বা উপরের নিচে আপনি 3 দ্বারা ভাগ করতে পারেন, 4/33। তবে এটা অ্যান্সার লাগলেও অসুবিধা নেই। এটা হচ্ছে আপনাদের এমসিকিউ এর ক্ষেত্রে এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, বাট যেহেতু আপনি সৃজনশীলের জন্য আসতেছেন তখন কি আর এই শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। সৃজনশীলের ক্ষেত্রে আপনার ম্যাথটা করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে 0.0012 পরবর্তী লাইনে কি 0. আবার সাইডটা আরো 2টা বাড়বে, এইভাবে আপনি যোগফল আকারে প্রকাশ করবেন। এই ধারাটার হচ্ছে এর মান এবং আর এর মান বের করে s ইনফিনিটির যে আপনার a/1 - r আছে সেটা অ্যাপ্লাই করবেন। এখানে যেটা আসবে সেটাই আমাদের আনসার। তো এই মূলদীয় ভগ্নাংশে প্রকাশ বিষয়টা আমাদের ক নম্বরে আসে। এই অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ গুলা সলভ করতে গেলে অন্য অধ্যায়ের 10ম অধ্যায়ের কিছু প্রশ্ন সামনে আসতে পারে, ওইগুলা কিন্তু যখন 10ম অধ্যায়ে আমি আলোচনা করি সৃজনশীল, তখন ওই অধ্যায় থেকে সৃজনশীলের যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলা কিন্তু তখন কভার করব। তো এই জিনিসগুলো আসলে বারবার আসতেছে, আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাইলাম। তবে আরো একটা জিনিস আমাদের আসে, সেই জিনিসটা আমরা এখন শিখব। সেটা হচ্ছে যে এরকম ধারা 9 + 99 + 999, এরকম ধারার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে। এখানে 9 দিয়ে দিছে, এটা একটু সহজ করে ফেলছে। এটা একটা পরীক্ষায় আসছিল যার কারণে আমি এটাই তুললাম। তো 9 না হয়ে আপনাদের 5 দিতে পারে, 6 দিতে পারে, সেক্ষেত্রে 9 বানানোর প্রচেষ্টা শিখতে হবে। এরপর হচ্ছে আপনি 9 কে আপনি লিখতে পারেন 10 - 1, 99 কে লিখতে পারেন 100 - 1, প্লাস হচ্ছে আপনি এটাকে লিখতে পারেন 999 কে 1000 - 1।
এরকম ভাবে কিন্তু লেখা যায়। আমি 10 দিয়ে কেন লিখলাম, আপনার প্রথম কাজ হচ্ছে যাই দেওয়া থাকুক না কেন আপনার 9 এর মধ্যে আনতে হবে। এবার আপনি হচ্ছে যে এখানে দুইটা করে পদ কিন্তু আসলো, প্রত্যেকটা পদের জন্যই একবার করে এক বিয়োগ হচ্ছে, এখানেও এক বিয়োগ, এখানেও এক বিয়োগ, এখানেও এক বিয়োগ। তার মানে কি সর্বমোট এবার আপনি মাইনাস এন দিতে পারেন। এন সংখ্যক পদের জন্য আপনার এন বিয়োগ হবে, এন সংখ্যক পদের জন্য আপনার এন কিন্তু বিয়োগ হবে। এখানে এক বিয়োগ, এখানে এক বিয়োগ, দুইটা বিয়োগ হলো, এখানে 3 বিয়োগ হলো, আর একটার মধ্যে আর এক বিয়োগ হবে, এবার 4 5 6 7 এন সংখ্যক পদ পর্যন্ত আপনার এন বিয়োগ হবে। আর এখানে 10 এর পাওয়ার 1, এখানে আপনার 10 এর পাওয়ার 2, এরকম কিন্তু হয়। এবং এখানে হচ্ছে যেহেতু এটা প্রথম এন সংখ্যক পদের যোগফল আপনি নির্ণয় করবেন, সেক্ষেত্রে এটা একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার যোগফল নির্ণয় করার ফর্মুলা এটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি। এর মান 10, আর এর মানও কিন্তু এখানে 10 হয়, আর এর মান 10 হয়েছে কিন্তু এখানে। এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন, যেহেতু 10 হয়েছে তার মানে এটা একের তুলনায় অবশ্যই বড়। একের তুলনায় বড় হইলে আমরা অ্যাপ্লাই করব কোনটা, এ আর এর পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। এ এ বলতে এখানে কোনটা, এ বলতে আমরা একবারে লিখতে পারি না, 10 ইন্টু 10 এর পাওয়ার n-1 ডিভাইডেড বাই 10 থেকে একবার দিলে 9 হবে, এখান থেকে -10। এটাই আপনি আনসার রাখতে পারেন, এটা আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এখন যদি হয় আপনাদের 5 5 5 5 5 55 555 এরকম যদি হয়, তো সেটা থেকে আপনি 9 এর মধ্যে কিভাবে নিয়ে আসবেন? 9 এর মধ্যে আনার পর হচ্ছে আপনি বাকিটুকু কিন্তু সেম নিয়ম। তো এটা করার ক্ষেত্রে আপনি প্রথমে হচ্ছে 5 কমন নেবেন। 5 কমন নিলে আপনার হবে 1, মানে 11, এখানে 111 এরকম হবে। এবং আপনি এখানে 9 দ্বারা ভাগ করবেন এবং 9 দ্বারা গুণ করবেন। 9 দ্বারা গুণ করলে হয় এরকম হবে। পরবর্তীতে লাইনে হচ্ছে আপনি 5/9 সবসময় গুণন আকারে রাখবেন। তার মানে 5 এর জন্য হইলে আপনার এখানে এক্সট্রা 5/9 গুণন হবে, গুণন হইতে হবে। তার মানে কি আপনারা বুঝতেই পারছেন, যদি 6 6 হয় 6/9 কিন্তু এরকম হইতো। তো এই যে সমষ্টি নির্ণয় করা, এটাও কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ আছে, মাঝে মধ্যে আসতে পারে। তো আমি যে টপিকগুলো আর কি দেখাইলাম, যে নিয়মগুলো আমি দেখানোর ট্রাই করলাম, এই নিয়মগুলো থেকেই আমাদের বারবার আসতেছে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই নিয়মগুলাই আপনারা বারবার বাসায় প্র্যাকটিস করেন, আশা করা যায় যে সপ্তম অধ্যায় থেকে আপনারা সৃজনশীল আসলে অ্যান্সার করতে পারবেন। তো আজকের ক্লাসটি আমরা এই পর্যন্ত রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।